নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে আমি মধুবন্তী। শুরু করছি চারটের চারদিক। শুরুতেই যে খবরে নজর রাখবো, নদিয়ার শান্তিপুর থেকে কেন্দ্রের বিরুদ্ধে আরও সুর চড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায়। জোট শরিক কংগ্রেস সিপিএমকে এক আসনে বসিয়ে তোপ দাগলেন। বিজেপিকে সাহায্য করতেই জোট বেঁধেছে কংগ্রেস সিপিএম। বিস্ফোরক মমতা। কেন্দ্রের অভিন্ন দেওয়ানি বিধি লাগুর পরিকল্পনা নিয়েও তীব্র সমালোচনা করেন তিনি। কেন্দ্র পরিচালিত এজেন্সিদের নিশানা করে হুঁশিয়ারি দেন, জেলে ভরলে ফুটো করে বেরিয়ে আসবো। মালদা মুর্শিদাবাদের পর নদিয়া। কংগ্রেস সিপিএমকে এক সারিতে বসিয়ে আক্রমণের ঝাঁজ বাড়াচ্ছেন মমতা। একই সঙ্গে নেত্রীর মুখে একলা চলার হুঁশিয়ারি। ইন্ডিয়া জোটের শরিক হলেও বাংলায় যে তৃণমূল একাই লড়বে তা স্পষ্ট জানিয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। রাহুলের ন্যায়যাত্রা দ্বিতীয়বার বাংলায়, আর সেই ন্যায়যাত্রায় সামিল হয়েছে সিপিএম। বাংলায় আমরা একা লড়বো, তার কারণ আমরা জোট চেয়েছিলাম, কংগ্রেস করেনি। সিপিএম কংগ্রেসের জোট হয়েছে বিজেপিকে সাহায্য করবার জন্য। ভোটের মুখে আরো একবার চর্চায় কেন্দ্রের সম্ভাব্য অভিন্ন দেওয়ানি বিধি। সিএএ এনআরসির পর এক দেশ এক আইন নিয়েও জোরালো প্রতিবাদ শোনা গিয়েছে মুখ্যমন্ত্রীর গলায়। একটাই আইন থাকবে, তাহলে বলুন তো, তপশিলীদের বিয়ের একটা অন্যরকম রীতি আছে, ওদের রীতি নিয়ে ওরা করে। আদিবাসীদের বিয়ে ওদের রীতি নিয়ে করে, মুসলিমরা ওদের বিয়ে ওদের রীতি নিয়ে করে। হিন্দুদের মধ্যেও অনেক কাস্ট সাবকাস্ট আছে, তপশিলীদের মধ্যেও আছে, আদিবাসীদের মধ্যেও আছে, সব ধর্মের মধ্যেই আছে। বলছে একটাই করতে হবে। কেন? দিল্লির মুখ্যমন্ত্রীকে বারবার তলব, উপমুখ্যমন্ত্রী জেলে, ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী ইডির হাতে গ্রেফতার। এ রাজ্যেও মমতার মন্ত্রিসভার সদস্যরা জেলবন্দী। ভোট আসতেই কি অতি সক্রিয় এজেন্সি? ভারতবর্ষে সবাইকে ভয় দেখিয়ে জেলে পুরে দিলেও আমাকেও যদি জেলে পড়েন, আমি জেল থেকে ফুটো হয়ে বেরিয়ে আসব। নির্বাচনে জেতার জন্য সবাইকে জেলে পুরছেন। আমাদের সবাই চোর আর আপনারা সাধু। সীমান্তবর্তী এলাকায় বিএসএফ এর এখতিয়ার নিয়েও ফের প্রশ্ন তুলেছেন মমতা। গরু পাচার, কয়লা পাচার দুর্নীতি যদি হয়ে থাকে তবে তার দায় যে কেন্দ্র এড়াতে পারে না, ফের একবার মনে করিয়েছেন তৃণমূল সুপ্রিমো। কলকাতা টিভি। ইতিমধ্যে আমরা জানি 5 দিনের জেলা সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মালদা মুর্শিদাবাদের পর নদিয়ার শান্তিপুর, সেখান থেকেও কিন্তু যখন জোট প্রসঙ্গ উঠল তখন কিন্তু একলা চলারই বার্তা দিলেন এবং কংগ্রেসের উদ্দেশ্যে তার বার্তা যে কংগ্রেস সিপিএম এর হাত ধরেছে বিজেপির হাত শক্ত করবার জন্য। অর্থাৎ জোট প্রসঙ্গে তার একটাই বার্তা বারবার উঠে আসছে, তা হলো একলা চলার বার্তা। তৃণমূল সুপ্রিমো যে কথা বলছেন তা হলো বিজেপিকে হারাতে একমাত্র তৃণমূল কংগ্রেসই পারে। ইন্ডিয়া জোটের শরিক হলেও বাংলায় যে তৃণমূল একাই লড়বে তা বারবারই স্পষ্ট করেছেন প্রশাসনিক সভা থেকে। রাহুলের ন্যায়যাত্রা দ্বিতীয়বার বাংলায়, আর সেই ন্যায়যাত্রায় যখন সামিল হয়েছে সিপিএম, তখন আমরা দেখতে পাচ্ছি মমতা বন্দ্যোপাধ্যায় যে কটি প্রশাসনিক সভা করেছেন সেই সভা থেকে জোট প্রসঙ্গে তার বার্তা একলা চলার। কারণ সিপিএম কংগ্রেস জোট করেছে বিজেপিকে সাহায্য করার জন্য, এটাই তার বিশ্বাস। কাল ক্ষমতায় না থাকলে সব উধাও হয়ে যাবে, এমনটাই তার বক্তব্য। ফের একলা চলার বার্তা দিতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় তার অবস্থান স্পষ্ট করেছেন। ইন্ডিয়া জোটের শরিক হলেও বাংলা যে তৃণমূলই একা লড়বে, বিজেপিকে যে একমাত্র তৃণমূল কংগ্রেসই হারাতে পারে, বারবার মমতা বন্দ্যোপাধ্যায় তার বার্তায় স্পষ্ট করলেন। জোট শরিক কংগ্রেস সিপিএমকে এক আসনে বসিয়ে তোপ দাগলেন আজকে। বিজেপিকে সাহায্য করতেই জোট বেঁধেছে কংগ্রেস সিপিএম, এমনটাই বললেন মমতা বন্দ্যোপাধ্যায়। জোট প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় একলা চলার বার্তা দিলেন এবং যেটা বললেন তার যেটা বিশ্বাস যে বিজেপিকে কিন্তু তৃণমূল কংগ্রেস একাই হারাতে পারে। সিপিএম কংগ্রেস জোট করেছে বিজেপিকে সাহায্য করবার জন্য, বিজেপির হাত শক্ত করবার জন্য। কাল ক্ষমতায় না থাকলে সব উধাও হয়ে যাবে। জোট নিয়ে যে বার্তা আমরা দেখলাম, মমতা বন্দ্যোপাধ্যায় 5 দিনের জেলা সফরে যে কটি সভা করেছেন সবকটিতেই একলা চলার বার্তা দিয়েছেন এবং জোট প্রসঙ্গে তার একটাই বক্তব্য যে কংগ্রেস সিপিএম জোট করেছে বিজেপির হাত শক্ত করবার জন্য।
আমার সঙ্গে নিউজ রুম থেকে সরাসরি রয়েছেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিস দা, নতুন করে বলার কিছু নেই, যে কটি প্রশাসনিক সভা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় 5 দিনের জেলা সফরে, এখনো পর্যন্ত জোট প্রসঙ্গে তার একটাই বক্তব্য, একলা চলার বার্তা তো দিয়েছেন। পাশাপাশি তিনি যেটা বলছেন, কংগ্রেস সিপিএম একসঙ্গে হচ্ছে বিজেপির হাত শক্ত করবার জন্য, একমাত্র তৃণমূল কংগ্রেস যা বিজেপিকে হারাতে পারে। দেখুন, এই কথাটা উত্তরবঙ্গ সফরের শুরু থেকেই, এই যে ইদানিং যে উত্তরবঙ্গ সফর করছেন মমতা বন্দ্যোপাধ্যায়, এবং মোটামুটিভাবে যে জায়গাগুলো দিয়ে রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায় যাত্রা চলেছে, মোটামুটি সেই জায়গাগুলো দিয়েই আবার মমতা বন্দ্যোপাধ্যায়ের এই প্রশাসনিক বৈঠক এবং সভাগুলোও হচ্ছে। প্রথম থেকেই তিনি এই ধরনের কথা বলছেন। এর থেকে অনেকে মনে করছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় জোটের ব্যাপারে শেষ কথাটা বলে দিয়েছেন, যে এখানে তৃণমূলই লড়বে, একাই লড়বে, 42টাতেই লড়বে, এখানে কোনো আসন সমঝোতা হবে না, এই রকম কথা একদল পর্যবেক্ষক বলবার চেষ্টা করছেন। যদিও মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য ভালো করে শুনলে বা নানাবিধ সূত্র থেকে যে খবর পাওয়া যাচ্ছে, তাতে এরকম শেষ কথা বলবার সময় এখনও এসেছে বলে মনে হয় না। মমতা বন্দ্যোপাধ্যায়ের কথাগুলো শুনলেই বোঝা যায় যে তিনি দুটো প্রবলেমের কথা বলছেন, দুটো সমস্যার কথা বলছেন। 1 নম্বর সমস্যা হচ্ছে কংগ্রেসকে তিনি 2টো আসন দিতে চান, কিন্তু কংগ্রেস তার থেকে অনেক বেশি আসন দাবি করছে, এবং সেক্ষেত্রে কয়েকটা আসন, দার্জিলিং ইত্যাদি কয়েকটা আসনের নামও বাতাসে ঘুরছে, যে আসনগুলো কংগ্রেস দাবি করছে, কিন্তু সেই আসনগুলো কংগ্রেসকে তৃণমূল দিতে চাইছে না। এই একটা জট, অর্থাৎ সেটা হচ্ছে আসন কে কটা লড়বে তার সংখ্যাগত একটা জট। দ্বিতীয় আরেকটা জট হচ্ছে সিপিএম কেন্দ্রিক জট। আমরা জানি যে যখন ইন্ডিয়া জোট হয়েছিল তখনই সিপিএম বলে দিয়েছিল স্পষ্ট করে যে তারা ইন্ডিয়া জোটে আছে বটে, কিন্তু পশ্চিমবঙ্গে তারা তৃণমূল কংগ্রেসের সঙ্গে কোনো রকম আসন সমঝোতা বা নির্বাচনী সমঝোতা করবে না। এতৎ সত্ত্বেও কংগ্রেস এবং সিপিএমের কাছাকাছি আসার একটা প্রক্রিয়া লক্ষ্য করেই এবারে মমতা বন্দ্যোপাধ্যায় সেইটাকে সেই দিকে দৃষ্টি আকর্ষণ করতে চাইছেন, যে কংগ্রেস যদি সিপিএমের হাত ধরে তাহলে তার সাথে আমাদের সমঝোতা করা সম্ভব নয়। অর্থাৎ সিপিএম কংগ্রেসের সঙ্গে সমঝোতা করবে, আবার কংগ্রেসের সাথে তৃণমূল সমঝোতা করবে, এ ধরনের কোনো জোট এ রাজ্যে হওয়া সম্ভব নয়। সুতরাং এখন পর্যন্ত পশ্চিমবঙ্গে আসন সমঝোতার ক্ষেত্রে 2টো কাঁটা লক্ষ্য করা যাচ্ছে। একটা কাঁটা হচ্ছে সংখ্যা কাঁটা, অর্থাৎ কে কটা আসনে লড়বেন তার সংখ্যা। আরেকটা হচ্ছে সিপিএম কাঁটা, অর্থাৎ কংগ্রেস যদি সিপিএমের হাত ধরে তাহলে তৃণমূল তাদের দিকে যাবে না। এই 2 কাঁটা এগিয়ে সমঝোতা কোন পথে এগোয় তার জন্য আমাদের অপেক্ষা করতে হবে। একদমই আশিস দা, আমাদের অপেক্ষা করতে হবে। কিন্তু সেই সঙ্গে আশিস দা, আপনাকেও জানি রাখি, দর্শকদের জন্য বলবো, রাহুল গান্ধীর ন্যায় যাত্রার সঙ্গে প্রথম দিন থেকে আমাদের সফর সঙ্গী আমাদের বিশেষ প্রতিনিধি সুচন্দ্রিমা, এবং এখনো সুচন্দ্রিমা সেই যাত্রার সঙ্গেই রয়েছেন রঘুনাথগঞ্জ থেকে সরাসরি। সুচন্দ্রিমা, এর আগে তোমার সঙ্গে যখন কথা হচ্ছিল তুমি মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শুনেছো, একলা চলার বার্তা বারবার তিনি দিয়েছেন, এবং তিনি যেটা দাবি করেন যে একাই হারাতে পারবে বিজেপিকে তৃণমূল কংগ্রেস। পাশাপাশি তার আরও একটা বিশ্বাস যে কংগ্রেস এবং সিপিএম জোটবদ্ধ হয়ে বিজেপির হাত শক্ত করছে। পাশাপাশি তুমি আজকে জয়রাম রমেশের কথা উল্লেখ করছিলে, তিনি যেটা আজকেও বলেছেন যে দ্রুত আসন ভাগাভাগি করে হঠকারিতা করতে চায় না কংগ্রেস, এবং কংগ্রেসের পক্ষ থেকে আজও কিন্তু তাহলে জোট নিয়ে একটা সদর্থক বার্তা পাওয়া গেছে। একদমই জোট নিয়ে সদর্থক বার্তা বারংবার কংগ্রেস নেতৃত্ব দিয়েই চলেছে, এবং তারা শুধু সদর্থক বার্তা পর্যন্তই থেমে থাকছে, কিন্তু কবে সেই বার্তা এসে পৌঁছবে তার ফয়সলা হবে, সিদ্ধান্তে উপনীত হবে জোট শরিকরা, তা কিন্তু কোনো ডেডলাইন দিতে পারছে না। তাই তৃণমূল কংগ্রেসের তরফ থেকে যে একলা চলার কথা বলা হচ্ছে, এবং নেত্রী আজও যেভাবে কংগ্রেসকে একহাত নিয়েছেন এই প্রসঙ্গে, যে একলা চলার ক্ষেত্রে কংগ্রেসের প্রয়োজন নেই, তৃণমূল কংগ্রেস একাই বিজেপিকে হারাতে পারে, এবং কংগ্রেস বিজেপির সুবিধা করে দিচ্ছে, এটা খুব স্বাভাবিক একটা প্রশ্ন উঠতেই থাকছে। যেখানে জয়রাম রমেশ আজকে সাংবাদিক বৈঠকে বললেন যে লোকসভা নির্বাচনের জন্য জোট, আর বিধানসভার জন্য কেউ জোটে নয়, সকলেই প্রতিদ্বন্দ্বী। সেটা বাংলায় তৃণমূলের প্রতিদ্বন্দ্বী কংগ্রেস, বাম,
আবার কেরলে কংগ্রেসের প্রতিদ্বন্দ্বী বাম। তাই মানুষের কাছে, যে মানুষকে রাহুল গান্ধী গতকাল জনসভায় বলেছেন যে বাংলার মানুষ ইন্টেলেকচুয়াল, অর্থাৎ তারা চিন্তা ভাবনা করেন, রাজনীতির এখানে জাতপাতের রাজনীতি চলে না বাংলায়, সেই রাজনীতির মধ্যে মানুষ তো বুঝতে পারছে না যে তারা কোন দিকে ঝুঁকবেন। আর এই যে না বোঝার যে পর্বটা হচ্ছে এই নেতৃত্বের সিদ্ধান্তহীনতায় বা দ্রুত সিদ্ধান্ত না নিতে পারে, তাতে সুবিধা কার হচ্ছে? সেই সুযোগে বিজেপি কি ঘর ভাঙানোর চেষ্টা করছে না? নীতিশ কুমারকে ইন্ডিয়া থেকে বার করে আবার এনডিএতে নিয়ে নিল বিজেপি, এবং তার 24 ঘন্টা পরে যখন বিহারে রাহুল গান্ধী প্রবেশ করেছেন, বিপুল পরিমাণ জনসমর্থন রাহুল গান্ধীকে দেখার জন্য এসেছেন। কিন্তু সেই জনসমর্থন ভোট বাক্সে কতটা আসবে এটা তো খুব স্বাভাবিকভাবে প্রশ্ন উঠবে। আর সেই রাহুল গান্ধী যখন আবার বাংলায় প্রবেশ করছেন বিহারের পর, তার গাড়িতে দুর্ঘটনাবশত কাঁচ ভেঙে যাচ্ছে, সেখানে কংগ্রেস আস্তে নাস্তেই বলে দিচ্ছে যে এটা তৃণমূল কংগ্রেস করেছে, এবং তৃণমূল নেত্রী নিজে বলছে যে না, এটা দুঃখজনক ঘটনা, এখানে তৃণমূলের তরফ থেকে কেউ বলছে না। প্রদেশ নেতৃত্বের এই অভিযোগকে খণ্ডন করছে দিল্লির হাইকমান্ড, যে তারা বলছে না, এটা হামলার ঘটনা নয়, এটা দুর্ঘটনা। তাই ছোট ঘটনা কংগ্রেস নেতৃত্বের হাইকমান্ড বলছে, আর রাজ্যের প্রদেশ নেতৃত্ব তাকে বড় ইস্যু করে শাসক দল তৃণমূলকে ছোট করার চেষ্টা করছে। তাই এই রাজনৈতিক লড়াইয়ের মধ্যে বিজেপি যদি কোনো মন্তব্য করে বসে এবং নীতিশ কুমারের চলে যাওয়ার 72 ঘন্টার মধ্যে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী, প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন তাকে গ্রেফতারি, এবং সেখানে আগামীকাল বাংলার পর ঝাড়খণ্ডের দিকেই যাবে ভারত জোড়ো ন্যায় যাত্রা। তাই যেখানে যাত্রার পথ যেতে চলেছে, যাত্রা এগিয়ে চলেছে, এখানেও একটা তাৎপর্যপূর্ণ মন্তব্য করেছেন আজকে, যে ভোটে জিততে জেলে পুরে দেওয়া হচ্ছে, তার এই মন্তব্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ। একদমই, এবং জোটে শরিক যারা একে একে তাদেরকে নয় টানা হচ্ছে, না হলে তাদের দিকে ভিজিলেন্সের তৎপরতা এতটাই সক্রিয় হয়ে যাচ্ছে। আমরা জানি যে অরবিন্দ কেজরিওয়াল দিল্লির মুখ্যমন্ত্রী, তাকে আবারও সমন দেওয়া হয়েছে, এবং গতকাল হেমন্ত সোরেনের গ্রেপ্তারির পর থেকে খুব স্বাভাবিকভাবেই এই যে প্রসঙ্গটা ওঠে যে বিরোধীদের দিকেই শুধু এই অভিযোগ কেন, 10 বছরে ভিজিলেন্সের তৎপরতা শুধুমাত্র বিরোধী দলগুলোর দিকেই কেন? জয়রাম রমেশ আজকে এই উত্তরও তিনি দিয়েছেন, যে তাকে প্রশ্ন করা হয়েছিল যে প্রদেশ নেতৃত্ব তৃণমূল কংগ্রেসের দুর্নীতি প্রসঙ্গে তাদেরকে চোর, দুর্নীতিবাজ বলে এ রাজ্যে আক্রমণ করে, এ রাজ্যে যখন ভিজিলেন্সের তৎপরতা বাড়বাড়ন্ত, তখন কি এটা কি কংগ্রেসের কাছে একটা ইস্যু হবে? সে বিষয়ে জাতীয় কংগ্রেস কি কোনো মন্তব্য করবেন? তিনি কিন্তু স্পষ্ট বললেন যে রাজ্যে বা যে নেতৃত্বের ঘরে এই ভিজিলেন্সের তৎপরতা বা হানা দেখা যাচ্ছে, তাহলে বুঝতে হবে যে তারা বিজেপি বিরোধী, এবং বিজেপির সঙ্গে নেই বলে তাদের দিকে এই হানাদারি হচ্ছে, তাদেরকে প্রমাণ করতে হচ্ছে তারা দুর্নীতিবাজ নয়, বা নিজেদেরকে প্রমাণ করার জায়গায় আসছে। কিন্তু মানুষ এটা বুঝে গেছেন, বা মানুষ এই ভিজিলেন্সের তৎপরতা দিয়ে আর বিচার করছে না, এমনটা কংগ্রেস অন্তত মনে করছে, বা দিল্লির কংগ্রেস এ রাজ্যে বসে সেটা মনে করছে। কিন্তু এই বক্তব্য বলার সময় যদি তিনি অধীর রঞ্জন চৌধুরীকে পাশে নিয়ে কথাটা বলতেন, তাহলে হয়তো বার্তাটা খুবই জলের মতো স্পষ্ট হতো, তখন আর আমাদের মধ্যেও এই আলোচনা করার জায়গায় থাকতো না যে অধীরদা কেন এমন বললেন, তার পক্ষান্তরে মমতা বন্দ্যোপাধ্যায় কেন এই উক্তি দিলেন, এবং এই আসন ভাগাভাগি না হওয়া পর্যন্ত যে ভোট ভাগাভাগি হওয়ার সুযোগ যে থেকে যাচ্ছে এ রাজ্যের মধ্যে, সেটা নিয়ে নিশ্চয়ই এই নেতৃত্ব তাদের থিঙ্ক ট্যাঙ্ক নিশ্চয়ই এটা নিয়ে ভাবনা চিন্তার মধ্যেই রয়েছে। একদমই সুচন্দ্রিমা, তুমি আমাদের সঙ্গে থাকো, আশিস দা আপনাকেও সঙ্গে থাকতে বলবো। এই আলোচনা জমে উঠেছে, কিন্তু সময় হয়ে গেছে একটা বিরতি নেওয়ার। বিরতির পর ফিরছি খবরে, সঙ্গে থাকবেন। ফিরে এলাম বিরতির পর। আমরা যে প্রসঙ্গে ছিলাম, যে খবরে নজর রেখেছি, রাহুল গান্ধীর নেতৃত্বে ন্যায় যাত্রায়, আজকে আপনাদের জানিয়ে রাখি, আমরা আগেও জানি যে সিপিএম যোগ দেওয়ার কথা ছিল বাংলায়, এবং সুজন চক্রবর্তী, মোহাম্মদ সেলিম, তারা কিন্তু এই ন্যায় যাত্রায় আজকে যুক্ত হয়েছিলেন। আমরা শুনে নেব তাদের বক্তব্য। ভারত জোড়ো ন্যায় যাত্রা ওরা সবাইকে আমন্ত্রণ করেছে, আমাদের থাকা উচিত, আমরা মনে করেছি, আমরা থেকেছি। তৃণমূল নেত্রী বরং যে কাজটা করছেন সেটাই করবে। উনি কি করছেন, রাহুল গান্ধীর যাত্রায় এত ভয় পেয়েছে বিজেপি যে আসামে ডিস্টার্ব করলো, মণিপুরে ডিস্টার্ব করলো, ভারতবর্ষের অন্যান্য রাজ্যে কোথাও ডিস্টার্ব হয়নি, পশ্চিমবাংলায় তার চাইতে বেশি ডিস্টার্বেন্স হলো, এবং উনি বলতেন বসন্তের কোকিল রাহুল গান্ধী।
অথচ রাহুল গান্ধী যেদিন যখন যেখানে যাচ্ছেন সেদিন তার ঠিক আগে আগে মমতা ব্যানার্জি ফুল ফেলতে ফেলতে যাচ্ছেন। বসন্তের কোকিল বলছেন কেন? বসন্তের কোকিলকে কি পথ চেনাবার দায়িত্ব নিয়েছে কোনো কাক? এটা কি একটা পরিকল্পিত দূরভিসন্ধি যে আমি একটু আগে আগে যাব, তারপর তালগোল পাকাবো? এই তালগোল পাকানোর মনোভাবে বাংলার সম্মান নষ্ট হয়েছে। আজকে বাজেট এটা ভোটার অ্যাকাউন্ট, নির্বাচনের ঠিক আগে ভোটার অ্যাকাউন্ট। এটা জনগণের জন্য বাজেট নয়। লম্বা চওড়া অনেক কথা বলার চেষ্টা করেছেন, ভোটের দিকে থাকে। শুনলাম সুজন চক্রবর্তীর বক্তব্য। আপনাদের জানিয়ে রাখি, পূর্ব পরিকল্পিতভাবেই এই যে কর্মসূচিতে যোগদানের কথা সিপিএম এর, সেই অনুযায়ী কিন্তু সুজন চক্রবর্তী, মোহাম্মদ সেলিম তারা যেরকম আজকে যুক্ত হয়েছিলেন কর্মসূচিতে, গতকাল বাম নেতা শতরূপ ঘোষ তিনিও ছিলেন। আমি কথা বলবো, আমার সঙ্গে নিউজরুম থেকে রয়েছেন পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিস দা, আপনি গোটা বিষয়টা শুনলেন, মমতার বক্তব্য, পাশাপাশি আজকে এই কর্মসূচিতে বামেদের যোগদান, সব মিলিয়ে জোটের ভবিষ্যৎ যেমন জানতে চাইবো, ঠিক লোকসভা নির্বাচনের আগে এই যে চিত্রটা তৈরি হয়েছে এটাকে কিভাবে ব্যাখ্যা করবেন? দেখো, সাদা চোখে যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে কংগ্রেসের সঙ্গে তৃণমূলের এই যে দুটো রেখা যত এক থেকে অপরে সরে যাচ্ছে, তত কংগ্রেসের সঙ্গে বামেদের দুটো রেখা কাছাকাছি আসার একটা প্রক্রিয়া যেন দেখতে পাচ্ছি। অর্থাৎ কংগ্রেস এবং তৃণমূলের ফারাক যত বাড়ছে, বাম এবং কংগ্রেসের ফারাক তত কমছে, এরকম একটা জিনিস সাদা চোখে আমরা দেখতে পাচ্ছি। আমরা একটু আগে আমাদের সাংবাদিক সুচন্দ্রিমার কথা আমরা শুনছিলাম এবং সেখানে আমরা দেখেছি যে তিনি বলছেন অনেক মানুষ রাহুল গান্ধীর ন্যায়যাত্রায় এসে যোগ দিয়েছেন, তারা কি শেষ পর্যন্ত কংগ্রেসকে ভোট দেবেন কি দেবেন না, এই ধরনের সঙ্গত প্রশ্ন সুচন্দ্রিমা তুলছিলেন। তার সাথে আরও একটি কথা, যেহেতু সুচন্দ্রিমা নিজে ফিল্ডে রয়েছেন এবং এই দীর্ঘ যাত্রা তিনি অনেক কষ্ট স্বীকার করে তিনি কভার করে চলেছেন, তার কি একটা কথা কখনো মনে হয় যে বাংলায় যখন এই ন্যায়যাত্রা ঢুকলো তখন থেকেই দেখা যাচ্ছে যে কিছুটা একটা বিরোধিতা এক অংশের মানুষেরা করছেন এবং প্রথমেই তাকে পোস্টার দেখানো হয়েছিল যে বাংলায় দিদি যথেষ্ট, এইরকম পোস্টার দেখানো হয়েছিল এবং তারপরেও দেখা গেছে যে তৃণমূল সাধারণভাবে কংগ্রেসের এই যাত্রা থেকে সরিয়েই রেখেছেন নিজেদেরকে। সেক্ষেত্রে শেষ পর্যন্ত যদি সমঝোতা হয়ও তৃণমূলের ভোট কংগ্রেসে এবং কংগ্রেসের ভোট তৃণমূলে পুরোটা ট্রান্সফার হবে কিনা, এটাও কিন্তু একটা বড় প্রশ্ন এই জোট সমঝোতা করবার ক্ষেত্রে। সুচন্দ্রিমা ফিল্ডে আছেন, দীর্ঘদিন ধরে তিনি এই ন্যায় যাত্রা অনেক কষ্ট। একদমই আশিস তার প্রশ্ন নিয়ে যাব আমাদের বিশেষ প্রতিনিধি সুচন্দ্রিমার কাছে। সুচন্দ্রিমা, একদমই এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ যে যত দেরি হচ্ছে, অর্থাৎ লোকসভা নির্বাচনের দামামা যদি এই মাসের 20-25 তারিখের পর যদি দিন ঘোষণা হয়ে যায় এবং তারপরে ন্যায়যাত্রার যে দ্রুততা বেড়ে যাবে এবং এর আগে 5 রাজ্যের বিধানসভা নির্বাচনে কংগ্রেস নেতৃত্ব যেভাবে ব্যস্ত ছিল আসন ভাগাভাগি নিয়ে, যে দেরি হওয়ার কারণ হিসেবে তারা সেটাই বলেছিল, কিন্তু 19শে ডিসেম্বর দিল্লিতে ইন্ডিয়া জোটের লাস্ট বৈঠকের পর তারপরে ভার্চুয়াল বৈঠক হয়েছে ঠিকই, কিন্তু আসন ভাগাভাগি নিয়ে কিন্তু কোনো ফয়সলা আসেনি। তাই কোথাও আসন ভাগাভাগিতে যদি দেরি হয় তাহলে সেই ভোট ভাগাভাগির ছবিটা আমরা অন্তত যে এ বাংলায় দেখতে পাবোই সেটা কিন্তু স্পষ্টভাবেই বলা যায়। তাই কোথাও গিয়ে এটা তৃণমূল কংগ্রেস যে নিজেদের যে ভোটের জমি তা যেটা শক্ত রয়েছে বা মানুষের সরকারের প্রতি মানুষ যে আস্থা দেখিয়েছে 2021 সালে বিধানসভা নির্বাচনে, সেটা 2024-এ তারা এককভাবে লড়লেও তারা সেটা বজায় রাখবে, সেই আত্মবিশ্বাস থেকেই তারা একলা চলার কথা তৃণমূল নেত্রী বলছেন। এবং সেটা কোথাও হয়তো পাল্টা চাপ সৃষ্টি করা যে কংগ্রেসের কাছে যে যারা বিধানসভায় শূন্য, যে বামেরা বিধানসভায় শূন্য, তাদের যদি লোকসভায় খাতা খুলতে হয় তাহলে সেখানে কিন্তু তৃণমূলকে তাদের প্রয়োজন। তাই কোথাও নিজেদের গুরুত্বটাকে তৃণমূল কংগ্রেস বুঝিয়ে রেখেই কংগ্রেসের উপর এই চাপ সৃষ্টিতে কত দ্রুত ফয়সালা সামনে আসে সেটা কিন্তু দেখার মতো বিষয় হবে। আশিস দা।
ধন্যবাদ সুচন্দ্রিমা। কথা বললাম আমাদের বিশেষ প্রতিনিধি সুচন্দ্রিমার সঙ্গে, পাশাপাশি আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায় তিনিও ছিলেন। আপাতত তাকে ধন্যবাদ, অবশ্যই পরবর্তী আলোচনায় তাকে আমাদের সঙ্গে পাবো। সেই সঙ্গে আপনাদের জানিয়ে রাখি, একটু আগে যেমনটা বলছিলাম, যতগুলি প্রশাসনিক সভা মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন, তিনি কিন্তু জোট প্রসঙ্গে বারবারই একটা বার্তা দিয়েছেন, একলা চলার বার্তা। তৃণমূল কংগ্রেসই পারে বিজেপিকে হারাতে। পাশাপাশি তার ক্ষোভ যে ভোটে জিততে জেলে পুরে দেওয়া হচ্ছে। এই প্রসঙ্গে ঠিক কি বলেছেন শুনুন একবার। আমি তাই তো শিখিয়ে যাচ্ছি, জয় বাংলা, এগিয়ে বাংলা, বাংলা এগিয়ে যাবে। আর ভারতবর্ষে সবাইকে ভয় দেখিয়ে জেলে পুরে দিলেও আমাকেও যদি জেলে পড়েন, আমি জেল থেকে ফুটো হয়ে বেরিয়ে আসব। মনে রাখবেন, নির্বাচনে জেতার জন্য সবাইকে জেলে পুরছেন। আমাদের সবাই চোর, আর আপনারা সাধু। চোরের মায়ের বড় গলা, শূন্য কলসি বড্ড বাজে বেশি। আজকে ক্ষমতায় আছে তাই সাথে এজেন্সি নিয়ে ঘুরছে, কাল ক্ষমতায় থাকবে না, সব উদয় হয়ে যাবে, সব বিদায় নেবে, এটা মাথায় রাখবেন। সময় হয়ে গেছে আরো একটা বিরতি নেওয়ার। বিরতির পর ফিরছি আর অন্যান্য খবর নিয়ে, সঙ্গে থাকবেন। ফিরে এলাম বিরতির পর। এবার যে খবরে নজর রাখবো, মালদার ইংরেজ বাজারের ঘটনা। অত্যন্ত মর্মান্তিক একটা ঘটনা। নিখোঁজ ছাত্রী এবং যার গলা কাটা দেহ উদ্ধার হয়েছে, এবং এই ঘটনা ঘিরে কিন্তু মালদার ইংরেজ বাজার উত্তপ্ত। নিখোঁজ স্কুল ছাত্রীর গলা কাটা দেহ উদ্ধারের পর থানা ঘেরাও বিজেপির। অপহরণ করে খুনের অভিযোগ উঠেছে। আপনারা দেখতে পাচ্ছেন মালদার ইংরেজ বাজারের ছবি। এই ঘটনাকে কেন্দ্র করে যথেষ্ট উত্তপ্ত পরিস্থিতি। নিখোঁজ স্কুল ছাত্রীর গলা কাটা দেহ উদ্ধার হয়েছে, অপহরণ করে খুনের অভিযোগ উঠেছে। থানা ঘেরাও বিজেপির। সর্বশেষ পরিস্থিতি জানবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি গৌতম চক্রবর্তী। গৌতম, ঠিক কি অভিযোগ, কি খবর রয়েছে তোমার কাছে? এই মুহূর্তে কি পরিস্থিতি? দেখো, পাড়ার লোকেরা যে অভিযোগ করেছে, সেই অভিযোগটা মূলত হচ্ছে সোনু কেশরি কাকা, যে মেয়েটি কে খুন করা হয়েছে, সেই মেয়েটির কাকা এই মেয়েটিকে 29 তারিখ বিকেল বেলা তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়, তার মোটরসাইকেলে করে নিয়ে যায়। এরপর থেকে তাকে পাওয়া যাচ্ছিল না, এবং 29 তারিখ রাত্রি 10:30 বিরত করছি, তুমি আমাদের সঙ্গে থাকো। আপনাদের ঘটনাস্থলের ছবি দেখাচ্ছি, ইংরেজ বাজার মালদা। আপনারা দেখতে পাচ্ছেন ঘটনাস্থলের ছবি, এবং এইখান থেকেই কিন্তু নিখোঁজ স্কুল ছাত্রীর গলা কাটা দেহ উদ্ধার হয়েছে, অপহরণ করে খুনের অভিযোগ। এবং এই ঘটনার কারণে কিন্তু যথেষ্ট উত্তেজনা রয়েছে, উত্তপ্ত পরিস্থিতি ইংরেজ বাজারের। কথা বলবো আবার আমাদের প্রতিনিধি গৌতম চক্রবর্তীর সঙ্গে। গৌতম, তুমি যেমনটা বলছিলে, একটা বিষয় জানতে চাইবো, পুলিশের কি বক্তব্য? পুলিশের বক্তব্য হচ্ছে যে মেয়েটিকে যখন খুন করা হয় বাড়ি থেকে ডেকে, তারপরে 1 ঘন্টার মধ্যে খুনটা করে ফেলে, এবং প্রাথমিক তদন্তের পর সেটাই উঠে এসছে। এবং এরপরে রাত্রি 10:30 পৌনে 11টার সময় বাড়ির লোকেরা 29 তারিখ ইংরেজ বাজার থানায় একটা জানায় যে তাদের মেয়েকে পাওয়া যাচ্ছে না। এরপরে পুলিশ সিসিটিভির ফুটেজ এবং অন্যান্য লোকদেরকে জিজ্ঞাসাবাদ করে 2 জন সন্দেহজনককে ধরে, এবং তারপরে পরশুদিন যে 30 তারিখে একজনকে ডিটেন করে থানায় নিয়ে আসে, তাকে জিজ্ঞাসাবাদ করে, এবং সঠিক ভাবে তার মানে পরিবারের সদস্য তাদের কি বক্তব্য? শেষ পর্যন্ত দেহ উদ্ধার হয়েছে যখন, তারা কি বলছেন, তারা কি অভিযোগ করছেন? পরিবারের লোকেরা অভিযোগ করছে যে তাদের যে মেয়েকে খুন করা হয়েছে, যে খুনটা সোনু কেশরি করেছে, এবং এই সোনু কেশরির অবিলম্বে ফাঁসি চাই, শাস্তি চাই। পাড়ার লোকেরা তাই দাবি করেছে, এবং বাড়িঘর ভাঙচুর করা হয়েছে। যে অপরাধী যাকে আজকে কোর্টে তোলা হয়, এবং পুলিশ সুপার জানিয়েছেন যে 14 দিনের পিসি নিয়ে আরো তদন্ত করতে হবে, কারণ এই ঘটনা সোনু একা করেছে না, তার সঙ্গে আরো কেউ ছিল, সেটাও পুলিশ খতিয়ে দেখবে। সেই জন্য 14 দিনের পিসি যে আবেদন করেছে আদালতের কাছে। এই মুহূর্তে 2-3 জায়গায় বিরত করছি। ছবিতে আমরা দেখতে পাচ্ছি ভাঙচুর করা হচ্ছে। কারা ভাঙচুর করছেন, কি বলছেন তারা, কি দাবি তাদের? এটা স্থানীয় লোকেরাই এই বাড়ি যে অপরাধী বলে অভিযোগ, যার বিরুদ্ধে সোনু কেশরি যে কাকা
সেই কাকার বাড়ি ভাঙচুর করা হচ্ছে এবং এমনকি বুলডোজার পর্যন্ত নিয়ে আসা হয়েছিল বাড়ি ভেঙে দেওয়া হবে বলে, কিন্তু পুলিশ সেটা অ্যালাউ করেনি। অভিযুক্ত অপরাধী যে নামগুলো উঠে আসছে, কি বলছেন তাদের সম্পর্কে স্থানীয় বাসিন্দারা? অভিযুক্ত একজনই, সোনু কেসরি কাকা একজনই অভিযুক্ত, অন্যরা অভিযুক্ত এখানে এখনো পর্যন্ত পুলিশ কারো কিছু পায়নি। এই সোনু কেসরিকে পুলিশ গ্রেপ্তার করেছে এবং তাকে জিজ্ঞাসাবাদ করা হবে বলে আরো 14 দিনের রিমান্ডে দিবে, এমনটাই আমরা জানতে পারছি এবং পুলিশ সুপার সেটাই জানালেন। ধন্যবাদ গৌতম। কথা বললাম আমাদের প্রতিনিধি গৌতম চক্রবর্তীর সঙ্গে। পুলিশ সুপারের কি বক্তব্য এখন দেখুন। যখন যে বাকি যে আমরা ডিটেলস পেয়েছি তারপরে আমরা 302 অ্যাড করব আর 201 অ্যাড করব। বাকি যে জিনিস আছে যে সেকশন অ্যাপ্লাই হবে ওটা আমরা অ্যাপ্লাই করব। আগে কি চাকু নিয়েই অপহরণ করেছিল? অপহরণ আগে চাকু ছিল? হ্যাঁ, ওটাই বলছে এখন কি ওর কাছে ওয়েপন নিয়ে এসেছিল কোথায় থেকে। তো ওটা আমরা পিসি পিরিয়ডে দেখবো কোথায় থেকে কি নিয়ে এসেছিল, কীভাবে নিয়ে এসেছিল। তাহলে কি খুন করার উদ্দেশ্য ছিল? আমরা এটা ভাবছি কি হ্যাঁ এরকম উদ্দেশ্য ছিল। আর মতলব ও একটা আর জিনিস ক্লেম করছে, কিন্তু ওটা আমরা ভেরিফাই করবে তারপরে বলতে পারবো। রেপ বা এই ধরনের কোনো ঘটনা নেই এট প্রেজেন্ট। অ্যাকিউজড স্টেটমেন্ট আর যে বডি পঞ্চনামা যে থাকে ওখানে আমরা সেরকম সেকেন্ডারি ইনজুরিজ পাইনি, কিন্তু আমরা পোস্টমর্টম রিপোর্টে ওয়েট করব, তারপরে আমরা মতলব শিওরলি বলতে পারবো। চোখ রাখবো বাজেট। সরকারের শেষ বাজেটে অপরিবর্তিত আয়কর। অন্তর্বর্তী বাজেটে অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের ঘোষণা, লোকসভা নির্বাচনের বছর, তাই আয়কর কাঠামোয় কোনো বদল আনা হয়নি। অপরিবর্তিত থাকছে প্রত্যক্ষ ও পরোক্ষ কর। ভোটের মুখে মিলল না আয়করের বোঝা কমের স্বস্তির খবর। দেখুন, আয়করে কোনো পরিবর্তন নয়, অপরিবর্তিত কর কাঠামো। সামনেই লোকসভা ভোট, তাই এবার পূর্ণাঙ্গ নয় অন্তর্বর্তী বাজেট পেশ করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। অন্তর্বর্তী বাজেটে কেন্দ্রীয় অর্থমন্ত্রী আয়কর ছাড়ের ঘোষণা করবেন বলে আশায় ছিলেন অনেক চাকুরিজীবী, কিন্তু ভোটের মুখে সাবধানী নির্মলা সীতারামন। অন্তর্বর্তী বাজেটে প্রত্যক্ষ ও পরোক্ষ করের ক্ষেত্রে কোনো পরিবর্তন করেননি কেন্দ্রীয় অর্থমন্ত্রী। সংসদে বাজেট ভাষণে সীতারামনের ঘোষণা, নির্বাচনের বছর হওয়ায় কর নিয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। অর্থাৎ লোকসভা ভোটের আগে কেন্দ্রীয় অর্থমন্ত্রীর ঘোষণা অনুযায়ী এবারের বাজেটে আয়কর কাঠামোয় কোনো পরিবর্তন হচ্ছে না। গত বাজেটে দুটি কর কাঠামোর ঘোষণা করা হয়েছিল। পুরনো কর কাঠামো অনুযায়ী 2.5 লক্ষ টাকা পর্যন্ত আয়ে কর থেকে অব্যাহতি পাবেন। নতুন কর কাঠামোয় 3 লক্ষ টাকা পর্যন্ত আয়ের ক্ষেত্রে কোনো কর লাগবে না। দুই কর কাঠামোই অপরিবর্তিত রাখল কেন্দ্র। Government has reduced and rationalized tax rates. Under the new tax scheme, there is now no tax liability for taxpayers with income up to 7 lakh rupees, up from 2.2 lakh rupees in the financial year 2013-14. The threshold for presumptive taxation for retail businesses was increased from 2 crores to 3 crores. এদিন কেন্দ্রীয় অর্থমন্ত্রী জানান, গত 10 বছরে প্রত্যক্ষ কর আদায় 3 গুণ বৃদ্ধি পেয়েছে। জুলাই মাসের বাজেটে বিকশিত ভারতের রোডম্যাপ সামনে আসবে, কিন্তু লোকসভা ভোটের আগে আয়করে কোনো স্বস্তির ঘোষণা করলেন না নির্মলা সীতারামন। কলকাতা টিভি। এই বাজেট নিয়ে কথা বলবো। আমার সঙ্গে নিউজ রুম থেকে রয়েছেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিস দা, এই যে বাজেট পেশ হলো, অন্তর্বর্তী বাজেট পেশ করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন, এবং লোকসভা নির্বাচনের আগে যতটুকু পারলেন পেশ করবার ক্ষেত্রে গরিব মহিলা, যুবক, কৃষকদের স্বার্থের কথা ভেবে একাধিক প্রকল্প অবশ্যই ঘোষণা করা হয়েছে, কিন্তু পাশাপাশি কোথাও গিয়ে মনে হচ্ছে না কি যে লোকসভা নির্বাচনের আগে বাজেটকে প্ল্যাটফর্ম হিসেবে ব্যবহার করা হলো? একেবারেই ঠিক কথা। ঠিক এই কথাটাই আমি বলতে চাই যে সাধারণত অর্থমন্ত্রীদের যে বাজেট বক্তৃতা এতকাল ধরে শুনে আসছি, তাতে ভোটের বছরে কিছুটা রাজনীতি মেশানো থাকে, কিন্তু এবারে নির্মলা সীতারামনজি যে বাজেট পেশ করেছেন সেটা যেন গত 10 বছরে নরেন্দ্র মোদীর যে সরকার, তাদের সাফল্যর গাথা গাওয়ারই একটা সময় হিসেবে বেছে নিয়েছিলেন এই বাজেট বক্তৃতাকে, এবং কেবলমাত্র
গত 10 বছরের গৌরব গাথা গাওয়াই নয়, আগামী 25 বছরে কি হবে, 50 বছরে কি হবে, এরকমও সমস্ত কথা, কিছুটা আজগুবি ধরনের কথা সেখানে নির্মলা সীতারামনজি বলেছেন। তিনি বলেছেন 2047-এ ভারতের কি চেহারা দাঁড়াবে, এই সব কথা তিনি বলেছেন। এবং তার কথার ধরন এবং যেভাবে তিনি কথাগুলো উত্থাপন করেছেন তাতে স্পষ্টই বোঝা যায় যে তিনি আসলে ভোটারদের বার্তা দিতে চাইছেন। তিনি নিজেদের সাফল্যের গুণকীর্তন করতে নেমেছেন সংসদে, কিন্তু আসলে অর্থনীতির যে অবস্থা তার ছায়া, তার ছবি বিশেষ একটা দেখতে পাওয়া গেল না। এই বাজেট বক্তৃতায় জানতে পারা গেল না কর্মহীনতাকে রুখতে কি ব্যবস্থা নিচ্ছে। আজকে ভারতবর্ষে প্রতি 4 জন গ্র্যাজুয়েটের মধ্যে 1 জন বেকার। আজকে ভারতে কর্মহীনতা গত 50 বছরের মধ্যে সর্বোচ্চ। আজকে ভারতে বৈষম্য, সে বৈষম্য ভয়ানক অবস্থা সৃষ্টি করেছে। আজকে ভারতে মাথাপিছু আয় সমস্ত পৃথিবীর মধ্যে একেবারে পিছনের সারির দেশগুলোর মধ্যে রয়েছে। আজকে এখনও ভারতবর্ষে অনাহারে মানুষের মৃত্যু হয়। এগুলো নিয়ে ঠিক কী সাফল্য, কি করতে চান আগামী দিনে, কোন দিশা দেখাতে চান, এসব কিন্তু কিছুই বোঝা গেল না। বরং কর্পোরেটদের কর ছাড় দিয়ে যে সুবিধা তিনি আগে চালু করেছিলেন, অর্থাৎ 30% থেকে কমিয়ে 22% করা হয়েছিল কর্পোরেট ট্যাক্স, সেই সুবিধা তিনি বজায় রাখলেন, কর্পোরেটদের সুবিধা বজায় রাখলেন যাতে বৈষম্য আরও বাড়ে, সেই রকম ব্যবস্থাই তিনি করলেন। সুতরাং এটা বিকশিত ভারতের রূপরেখা নয়। তৃণমূল কংগ্রেস যেভাবে বলেছে এটা অবিকশিত ভারতের রূপরেখা, এই সমালোচনাটার মধ্যে যথেষ্ট ভিত্তি আছে বলে মনে করার কারণ আছে। হ্যাঁ, সেই সঙ্গে আশিসদা কর্মসংস্থানের কথা যদি বলি, সেই জায়গা থেকে কি মনে হচ্ছে? আপনি তো আর্থিক বৈষম্যের কথা যেমন বললেন, কর্মসংস্থান নিয়ে সেরকম তো দিশা কিছু পাওয়া গেল না। দেখুন, কর্মসংস্থান নিয়ে দিশা তো পাওয়াই গেল না, কিন্তু দাবি করা হচ্ছে যে চাকরি এবং ব্যবসায় সুযোগ বেড়েছে। দেখুন, চাকরির ব্যাপারে উনি তেমন কোনো কথাই বলেননি। সেটা বলতে গিয়ে তিনি বলেছেন দক্ষতা বাড়াবার জন্য কতগুলো ব্যবস্থা নেওয়া হয়েছে। আমি একটা ছোট্ট ঘটনা বলতে পারি যে মাসখানেক আগে ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট কর্পোরেশন তারা একটা বিজ্ঞাপন দেয় যে ইসরায়েলে কিছু মিস্ত্রি দরকার। 10,000 মিস্ত্রি ইসরায়েলে গিয়ে কাজ করবে একজন কন্ট্রাক্টরের অধীনে, তার জন্য একটা বিজ্ঞাপন দেয়। দেখা যায় কীরকম মিস্ত্রি, যারা দেওয়াল প্লাস্টার করে, যারা লোহার রড বাঁকিয়ে ঢালাইয়ের জন্য তৈরি করে, এই ধরনের মিস্ত্রি। দেখা যায় ইসরায়েলে, যুদ্ধবিধ্বস্ত ইসরায়েলে যাবার জন্য উত্তরপ্রদেশ, হরিয়ানা প্রভৃতি রাজ্য থেকে লক্ষ লক্ষ আবেদনপত্র পড়েছে। তারা যদি দেশের মধ্যে ওই মিস্ত্রির কাজ করে রোজগার করতে পারতেন, তারা ইসরায়েলে বোমা খাওয়ার জন্য যেতে রাজি হতেন? এর থেকেই বোঝা যায় যে দেশে কর্মসংস্থানের পরিস্থিতিটা কি ভয়ানক। কিন্তু দুঃখের ব্যাপার হচ্ছে আজকের বাজেটে সে ব্যাপারে কোনো দিশা নেই। আজকে যদি রেলের কথা বলি, রেলে কত কর্মচারী ছিল, আজকে কত কর্মচারী? যদি 5 জন রিটায়ার করে 5টা শূন্য পদ তৈরি হয়, তার মধ্যে 2টোও ভর্তি হচ্ছে না। এই তো রেলের অবস্থা। কেন্দ্রীয় সরকারি কর্মচারী কত লক্ষ শূন্য পদ খালি, কিচ্ছু করেননি নরেন্দ্র মোদী সরকার। সুতরাং এই বাজেটে আসলে খুব ভালো ভালো বক্তৃতা, খুব ভালো ভাষা এবং সুন্দর ইংরেজি বলেন নির্মলা সীতারামনজি। তিনি শিক্ষিতা, সুতরাং তার কথা শুনতেও ভালো লাগে। এর বাইরে দেশবাসীর জন্য খুব একটা কিছু আছে বলে অন্তত আমাদের তো মনে হয়নি। একটা জিনিস উল্লেখ্য, লক্ষ্য স্বজন পোষণ বন্ধ করা, এই ব্যাপারটা কিন্তু উল্লেখযোগ্য। দেখুন, স্বজন পোষণ ভারতের পুরনো অসুখ, এবং সেটা যদি কেউ বন্ধ করতে চান, পারেন, তাহলে সেটা তো বেশ ভালো কথা। কিন্তু এক একটা নতুন কথা বলে দিলেই তো হলো না। আমাদের তো মনে করতে হবে যে 2014 সালে নির্বাচনের মুখে নরেন্দ্র মোদী বলেছিলেন যে আমি বিদেশ থেকে কালো টাকা উদ্ধার করব, এবং সেই টাকা এতই বেশি পরিমাণ হবে যে প্রত্যেক ভারতবাসীর অ্যাকাউন্টে আমি 15 লক্ষ টাকা করে দেব। পুরনো কথাটা কোথায় গেল? নতুন কথা শুনছি স্বজন পোষণ। 2014 সালে, 2019 সালেও নরেন্দ্র মোদী তো বলেছিলেন যে প্রতি বছরে 2 কোটি করে নতুন চাকরি দেব। 10 বছরে তো 20 কোটি নতুন চাকরি দেওয়ার কথা। পুরনো কথাটা কোথায় গেল? আবার একটা নতুন কথা শুনতে হবে।
সুতরাং অনেক কথা বলা হয়, সেটা ভুলে গেলে বিপদ আছে। অনেক ধন্যবাদ কথা বলার জন্য। কথা বলেও আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়ের সঙ্গে। লোকসভা নির্বাচনের আগে মোদী সরকারের অন্তর্বর্তী বাজেটে গুরুত্ব পেল নারী ক্ষমতায়ন। মহিলাদের ভোট পেতে 3 কোটি লাখপতি দিদির লক্ষ্যমাত্রা ঘোষণা সীতারামনের। ইতিমধ্যেই 1 কোটি মহিলা স্বনির্ভর হয়েছেন, জানান কেন্দ্রীয় অর্থমন্ত্রী। প্রধানমন্ত্রী আবাস যোজনায় মহিলারা বাড়ির মালিকও হয়েছেন। আর वो फैसला था नारी शक्ति वंदन अधिनियम। इंटरिम बजट एक प्रकार से ये नारी शक्ति के साक्षात्कार का पर्व है। ভোট বাক্সে মহিলাদের মন পেতে সুরটা নিজেই আগে বেঁধে দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 2023-এর স্বাধীনতা দিবসের ভাষণেও লাখপতি দিদি প্রকল্পের কথা শোনা গিয়েছিল তার মুখে। এবার সেই ঘোষণাই শোনা গেল কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের পেশ করা অন্তর্বর্তী বাজেটে। অন্তর্বর্তী বাজেটে গুরুত্ব পেল লাখপতি দিদি প্রকল্প। সীতারামনের ঘোষণা, স্বনির্ভর গোষ্ঠীর সাফল্যে 1 কোটি মহিলা লাখপতি দিদি হয়েছেন। লাখপতি দিদির সংখ্যা 2 কোটি থেকে 3 কোটিতে নিয়ে যাওয়ার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। 83 lakh SHGs with 9 crore women are transforming rural socio-economic landscape with empowerment and self-reliance. Honorable Speaker said, their success has assisted nearly 1 crore women to become Lakhpati Didi already. They are an inspiration to others. Their achievements will be recognized through honoring them. Buoyed by the success, it has been decided to enhance the target for Lakhpati Didi from 2 crores to 3 crores. গ্রামীণ এলাকার মহিলাদের নানা রকম কারিগরি দক্ষতার প্রশিক্ষণ দিয়ে আয়ের সংস্থানের ব্যবস্থা। সব অঙ্গনওয়াড়ি ও আশাকর্মীদের আয়ুষ্মান ভারত প্রকল্পের আওতায় আনা হলো। মা ও শিশুদের স্বাস্থ্যসেবা প্রকল্পগুলিকে একটি ব্যাপক প্রকল্পের আওতায় আনা হবে। Accreditation of Anganwadi centers under Saksham Anganwadi and Poshan 2.0 will be expedited or improved scheme will be extended to all ASHA workers, to all Anganwadi workers and helpers. সীতারামনের দাবি, প্রধানমন্ত্রী আবাস যোজনায় প্রচুর বাড়ি দেওয়া হয়েছে গ্রামাঞ্চলে, যার মধ্যে অনেক বাড়ি মালিক মহিলারা। মেয়েরা স্বনির্ভর হয়েছে, কর্মসংস্থানও তাদের যোগদান বেড়েছে। গত 10 বছরে 28% অংশগ্রহণ বেড়েছে মহিলাদের। যদিও কার্যক্ষেত্রে তা কতদূর প্রতিফলিত হয়েছে তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিরোধীরা। কলকাতা টিভি। এখন আরো একটা বিরতি নেওয়ার সময় হয়ে গেছে। বিরতির পর ফিরছি, আরো খবর নিয়ে সঙ্গে থাকবেন। ফিরে এলাম বিরতির পর। এবার যে খবরে নজর রাখবো, নদিয়ার খবরে নজর রাখবো, যেখানে আক্রান্ত হয়েছে পুলিশ। আক্রান্ত পুলিশ নদিয়ায়, এবং যেটা জানা যাচ্ছে জমি নিয়ে বিবাদের জের। এই ঘটনায় গাছে বেঁধে রাখা হয়েছে পুলিশকে। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি, নদিয়ার ছবি দেখাচ্ছি। পুলিশকে গাছে বেঁধে রাখা হয়েছে, জমি সংক্রান্ত বিবাদ, তার জেরেই ঘটনা। এবং ঘটনাস্থলে যখন পুলিশ যায়, পুলিশকে গাছে বেঁধে ফেলা হয়। ভীমপুর নদিয়ার ঘটনা, নদিয়ায় আক্রান্ত পুলিশ। আপনারা দেখতে পাচ্ছেন ঘটনাস্থলে পুলিশ যখন যায় এই বিবাদ মেটাবার জন্য, পুলিশকে গাছে বেঁধে বিক্ষোভ দেখায় গ্রামবাসীরা। দেখতে পাচ্ছেন সেই মুহূর্তের ছবি। জমি নিয়ে দুটি পরিবারের সদস্যরা বিবাদ করছিলেন, এবং সেই বিবাদ মেটাতে গেলে ঘটনাস্থলে যখন পুলিশ যায় তখন পুলিশকে আক্রান্ত হতে হলো। দেখছেন সেই ছবি। সুবল মজুমদার আমাদের প্রতিনিধি আরো বিস্তারিত জানাবেন। সুবল, ঠিক কি হয়েছে? আমরা তো ছবিতে দেখতে পাচ্ছি পুলিশকে গাছে বেঁধে বিক্ষোভ গ্রামবাসীদের। দেখো, এটা হচ্ছে ভীমপুর থানার পূর্ব ভাতজাঙ্গা গ্রাম। এই গ্রামে আজ সকালে জমি সংক্রান্ত বিবাদ 2 পরিবারের মধ্যে হয়। এই গন্ডগোলের খবর পেয়ে ভীমপুর থানার থেকে একজন কনস্টেবল, একজন এসআই এই ঘটনাস্থলে আসে। গ্রামবাসীদের অভিযোগ, পুলিশ যারা গন্ডগোল করেছে বা যারা মারধর করেছে তাদের হয়ে কথা বলছিল। এতেই ক্ষোভ প্রকাশ করে গ্রামবাসীরা, এবং তারা তারপরে তাকে একটি গাছের সঙ্গে দড়ি দিয়ে দুজনকে বেঁধে রাখে, এবং সেখানে তাদের উপর নির্ভর হয় বলে অভিযোগ। এবং এই ঘটনার পর খবর যায় ভীমপুর থানায়। যেহেতু আজ
নদিয়া জেলায় শান্তিপুরে মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী ছিলেন, তাই সেই সময় কিন্তু যে ভীমপুর থানার পুলিশের সংখ্যাও কম ছিল, সেই কারণে অল্প সংখ্যক পুলিশ গেছিল বলেই জানা যাচ্ছে। এবং তারপরে খবর পেয়ে ভীমপুর থানার বিশাল পুলিশ বাহিনী যায় এবং ওই দুইজনকে সেখান থেকে উদ্ধার করে নিয়ে আসে। তবে এখনো পর্যন্ত কোনো গ্রেপ্তার বা কাউকে ধরেছে বলে জানা নেই। মধুমন্তী, ধন্যবাদ। কথা বললাম আমাদের প্রতিনিধি সুবল মজুমদারের সঙ্গে। এই ঘটনার দিকে নজর থাকবে, চোখ রাখবো। আরো একটি গুরুত্বপূর্ণ খবর, ইডির জালে হেমন্ত সোরেন। আমরা জানি গতকালই রাতে তাকে গ্রেফতার করা হয় এবং একদিনের জেল হেফাজত। আজই কি শপথ ঝাড়খণ্ডের সম্ভাব্য মুখ্যমন্ত্রীর? প্রশ্ন উঠছে এবং জানি রাখি সূত্রের খবর, বিকেল 5টায় ডেকে পাঠালেন রাজ্যপাল। ঘোড়া কেনা বেচার সুযোগ দিতেই দেরি, এমনটাই প্রশ্ন কংগ্রেসের পক্ষ থেকে। সব মিলিয়ে কথা বলবো আপনাদের। আমার সঙ্গে এই মুহূর্তে আমার সহকর্মী নিউজরুম থেকেই রয়েছেন অঙ্কুর ভট্টাচার্য। এবং এই মুহূর্তে যে খবর আসছে, একদিনের জেল হেফাজত হেমন্ত সোরেনের। গতকাল রাতে তাকে গ্রেফতার করা হয়েছে এবং একদিনের জেল হেফাজত হেমন্ত সোরেনের। ইডি গ্রেফতারের বিরুদ্ধে শুক্রবার পর্যন্ত আমরা জানি হেমন্ত সোরেনের আবেদন স্থগিত ঝাড়খণ্ড হাইকোর্টে এবং ইতিমধ্যে সুপ্রিম কোর্টে একই আবেদন পেশ করেছেন তিনি। জানান ইডি আইনজীবী, সুপ্রিম কোর্টে পেশ হওয়ার সোরেনের আবেদনটিরও শুনানি শুক্রবার। তার মাঝে আপনাদের জানিয়ে রাখি, একদিনের জেল হেফাজত হেমন্ত সোরেনের। আরো বিস্তারিত জানাবেন আমার সহকর্মী অঙ্কুর ভট্টাচার্য। অঙ্কুর দা, যেটা মধুমতি, আমরা সকলেই জানি যে জমি সংক্রান্ত একটি মামলায় যে প্রতিরক্ষার দপ্তরের যে জমি ছিল, সেই জমি তিনি কিনে নিয়েছেন এবং 36 লক্ষ টাকা তার বাড়ি থেকে পাওয়া গিয়েছিল। তার একটা দামি এসইউভি বাজেয়াপ্ত করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এবং সেই ঘটনার প্রেক্ষিতেই হেমন্ত সোরেনকে গ্রেপ্তার করা হয় এবং তাকে তিনি তার আগে গিয়ে মুখ্যমন্ত্রী পদ থেকে তিনি ইস্তফা দিয়ে এসেছিলেন রাজ্যপাল সিপি রাধাকৃষ্ণনের কাছে। কিন্তু তারপরে দুটি দিকে ঘটনার প্রবাহ, এক হচ্ছে ঝাড়খণ্ডের পরবর্তী সরকার গঠন এবং অন্যদিকে এই হেমন্ত সোরেনের বিষয়টি। হেমন্ত সোরেনের মামলার প্রেক্ষিতে হাইকোর্টে একটি মামলা দায়ের করে হেমন্ত সোরেন বলেছিলেন যে তাকে যেভাবে গ্রেপ্তার করা হয়েছে সেটা ভুল এবং তার পাশাপাশি সুপ্রিম কোর্টেও তিনি গিয়েছিলেন। ইডির পক্ষ থেকে 10 দিনের হেফাজতে নেওয়ার জন্য আবেদন করা হয়েছিল ঝাড়খণ্ড হাইকোর্টের কাছে এবং সেই যে আবেদন, সেই আবেদনের প্রেক্ষিতে ঝাড়খণ্ড হাইকোর্ট জানিয়েছেন যে যেহেতু এই বিষয়ক সুপ্রিম কোর্টেও একটি মামলা দায়ের করেছেন হেমন্ত সোরেন, ফলে সেই মামলাটির জন্য এই তাকে একদিনের বিচার বিভাগীয় হেফাজতের কথা বলা হয়েছে এবং আগামীকাল এই মামলার শুনানি হবে। সুপ্রিম কোর্টে যখন এই মামলাটি তোলা হয় এবং সেক্ষেত্রে হেমন্ত সোরেনের পক্ষে ছিলেন আইনজীবী কপিল সিবাল এবং অভিষেক মনু সিংভি, সেক্ষেত্রে সুপ্রিম কোর্টে হেমন্ত সোরেনের পক্ষ থেকে জানানো হয় হাইকোর্টে যে মামলাটি রয়েছে সেই মামলাটি তিনি প্রত্যাহার করে সুপ্রিম কোর্টে তিনি জানাতে চান তাকে অবৈধভাবে এই গ্রেপ্তার করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এই মামলার আগামীকাল সুপ্রিম কোর্টে শুনানি হতে পারে। এবং অন্যদিকে ঝাড়খণ্ডের সরকার গঠনের যে প্রক্রিয়া, গতকালই চম্পাই সোরেন তিনি যে ঝাড়খণ্ডে যে বিধায়ক সংখ্যা রয়েছে তিনি সংখ্যাগরিষ্ঠ বিধায়ক তার সঙ্গে রয়েছে, এই কথা জানিয়ে রাজ্যপাল সিপি রাধাকৃষ্ণনের কাছে তিনি জানিয়ে এসেছিলেন যে তাকে আমন্ত্রণ জানানো হোক মুখ্যমন্ত্রী হিসেবে পদ গ্রহণ করার ক্ষেত্রে। কিন্তু আজকে দীর্ঘক্ষণ জানানো হয়নি। কংগ্রেসের পক্ষ থেকে দুপুর 3টের সময় জানানো হয়েছিল যে তাদের জানানো হোক, কিন্তু শেষ পর্যন্ত আমরা যা জানতে পারছি বিকেল 5:30টার সময় রাজ্যপাল সিপি রাধাকৃষ্ণন, যিনি তামিলনাড়ুর প্রাক্তন বিজেপি সাংসদ, তিনি শেষ পর্যন্ত চম্পাই সোরেনকে ডেকে পাঠিয়েছেন। ঝাড়খণ্ডের যে বিধানসভা 81 আসনের বিধানসভা, এই মুহূর্তে সেটি 80 আসনের হয়ে গিয়েছে, কারণ সেখানে জেএমএম এর যিনি বিধায়ক ছিলেন সরফরাজ, তিনি ইস্তফা দেওয়ার পর 80 আসনের বিধানসভা। সেখানে এই মুহূর্তে জেএমএম এর আসন সংখ্যা হচ্ছে গিয়ে 29, কংগ্রেসের 16, আরজেডির 1, সিপিআইএমএল এর 1। এই জোটের আসন সংখ্যা হচ্ছে 47। অন্যদিকে বিরোধী বিজেপি সহ তাদের যারা জোটসঙ্গী তাদের মোট আসন সংখ্যা 32। এই 32 আসনের থেকে মনে করা হচ্ছে, কংগ্রেসের পক্ষ থেকে যেটা মনে করা হচ্ছিল যে বিজেপি যাতে 9 জন বিধায়ককে জেএমএম থেকে ভাঙিয়ে নিয়ে কিনে নিয়ে তারা যাতে সরকার গঠন করতে পারে সেই সুযোগটা করে দিতেই খানিকটা সময় দিয়েছেন রাজ্যপাল। যদিও কংগ্রেসের পক্ষ থেকে এই আশঙ্কা প্রকাশ এবং এই কটাক্ষের পরপরই আমরা দেখতে পেলাম রাজ্যপালের পক্ষ থেকে বিকেল 5:30টার সময় চম্পাই সোরেনকে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হিসেবে তার সংখ্যাগরিষ্ঠতা আছে কিনা সেই বিষয়ে জানাতে আমন্ত্রণ জানানো হয়েছে রাজভবনের পক্ষ থেকে। দেখা যাক এর পরবর্তী ক্ষেত্রে কি হয়। মধুমন্তী, ধন্যবাদ অঙ্কুর। কথা বললাম আমাদের সহকর্মী আমাদের প্রতিনিধি অঙ্কুর ভট্টাচার্যের সঙ্গে এবং অবশ্যই সেই দিকে আমাদের নজর থাকবে। যা যা আমাদের প্রতিনিধি অঙ্কুর ভট্টাচার্য আপনাদের সামনে তুলে ধরলেন সেই খবরের দিকে। আর এবার যে খবরে নজর রাখবো তা হলো কলকাতা মেডিকেল কলেজ। সেখানে
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কবির সুমন যিনি চিকিৎসার জন্য ভর্তি রয়েছেন, সেখানে শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে ভর্তি হয়েছিলেন, তাকে দেখতে, তার শারীরিক অবস্থা সম্পর্কে জানতে আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি পৌঁছে গেছেন কলকাতা মেডিকেল কলেজে। প্রতিনিধি সত্য সুন্দর ভট্টাচার্য রয়েছেন। দিদি 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 একটু এগিয়ে যদি আসেন দিদি, দিদি একটু এগিয়ে আসুন দিদি। আপনার সামনে কি কথা বলে একটু আরেকবার তুমি বলেন। কেন বলবো দিদি? আজকে বাজেট পেশ হয়েছে, আমি এখন হাসপাতালে বাজেট নিয়ে আলোচনা করতে যাচ্ছি। দিদি অডিও আসেন, আরেকবার একটু বলেন কি কথা হবে। কেন বলবো? যেমনটা বলছিলাম, আমাদের প্রতিনিধি সত্য সুন্দর ভট্টাচার্য টেলিফোন লাইনে রয়েছেন, কথা বলবো তার সঙ্গে। সত্য সুন্দর, জানতে চাইবো এই যে মেডিকেল কলেজে মুখ্যমন্ত্রী গেলেন, চিকিৎসকদের সঙ্গে তার কথা হলো, কি বললেন তিনি, জানতে চাইবো। দেখো, গত সোমবার হৃদযন্ত্রের সমস্যা এবং সেই কারণে মূলত শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে কবির সুমনকে মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিল এবং তারপরে তার চিকিৎসার জন্য 5 সদস্যের একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়। যেটা জানা যাচ্ছে যে তার ফুসফুসে জল জমেছিল, কিন্তু সেই জায়গা থেকে তারপরে কিন্তু তাকে সিসিইউতে স্থানান্তরিত করা হয়। আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিছুক্ষণ আগে মেডিকেল কলেজ হাসপাতালে এসে কবির সুমনকে দেখে যান এবং বেরিয়ে এসে তিনি জানান যে তিনি আগের তুলনায় যে অবস্থায় ভর্তি হয়েছিলেন সেই তুলনায় অনেকটাই ভালো রয়েছেন, সুস্থ রয়েছেন। বাড়ি যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন কবির সুমন, কিন্তু এই অবস্থায় চিকিৎসকেদের পরামর্শ মতো থাকতে হবে, এমনটাই কিন্তু মুখ্যমন্ত্রী জানিয়েছেন। গান নিয়ে বেশ কয়েকটা কথা হয়েছে, তার সঙ্গে কথা হয়েছে গানওয়ালার সঙ্গে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন যে তাকে আরো দিন 10 মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসকদের তত্ত্বাবধানে এবং পর্যবেক্ষণে থাকতে হবে, এমনটাই মুখ্যমন্ত্রী জানিয়েছেন। তবে আগের তুলনায় অনেকটাই সুস্থ রয়েছেন। তার যে জানতে চাইবো কবির সুমন, তার শারীরিক অবস্থা ঠিক কিরকম রয়েছে? দেখো, তার হাইপার টেনশন ছিল, যেহেতু তার ব্লাড সুগার অনেকটাই হাই ছিল, সেই জায়গায় সেগুলো অনেকটাই নিয়ন্ত্রণে রয়েছে। শারীরিক একটা স্থিতাবস্থা রয়েছে। যে অবস্থায় তিনি গত সোমবার ভর্তি হয়েছিলেন, যে ক্রিটিক্যাল অবস্থা ছিল, হৃদযন্ত্রের সংক্রমণের বিষয়টা ছিল, সেই সংক্রমণ এখনো পুরোপুরি কমেনি। তবে গোটা বিষয়টাই চিকিৎসকেরা তত্ত্বাবধানে রেখেছে এবং আরো আগামী 10 দিন তাকে চিকিৎসকেদের এই পর্যবেক্ষণেই থাকতে হবে, এমনটাই বেরিয়ে এসে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ধন্যবাদ। কথা বললাম আমাদের প্রতিনিধি সত্য সুন্দর ভট্টাচার্যের সঙ্গে। 4টের চারদিক আজকের মতো এ পর্যন্তই। দেখছেন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।